jQuery এর এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো চলুন দেখা যাক আজকে আমরা এই jQuery এর পর্বে jQuery সম্বন্ধে কি জিনিস শিখতে চলেছি। তো আজকে আমরা দেখব jQuery তে অ্যানিমেট কি হয় বা অ্যানিমেশন কি হয়। jQuery দিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যানিমেশনের কাজ করতে পারি। তো আপনারা মাঝে মাঝে এটা নোটিস করবেন যে কোনো আপনি ওয়েব পেজ ভিজিট করুন না কেন, সেখানটাতে যখন আপনি স্ক্রল করেন তখন স্ক্রল টু টপ বলে একটা বাটন থাকে। তো ওই স্ক্রল টু টপ বাটনে ক্লিক করার পরে দেখবেন আপনাকে স্মুথলি পুরো টপের দিকে নিয়ে যায়। তো এই যে ধরুন এই স্মুথলি নিয়ে যাওয়াগুলোকেই বলা হয় অ্যানিমেশন, আর সেগুলোই করা হয় jQuery অ্যানিমেশনের মাধ্যমে। ইভেন নট অনলি স্ক্রল টপ, আপনি বিভিন্ন রকমের এই অ্যানিমেশন যখনই আপনার মনে হবে আপনি আপনার ওয়েব পেজে কোনো একটা ক্লিক ইভেন্টের মাধ্যমে বা কোনো একটা ইভেন্টের মাধ্যমে আপনি কোনো একটা অ্যানিমেশন করতে চাইবেন, তখন আপনাকে jQuery অ্যানিমেশন ব্যবহার করতে হবে। তো এই jQuery অ্যানিমেশনের মধ্যে জানার অনেক কিছু রয়েছে, আমরা বিভিন্ন উপায়ে এই অ্যানিমেশনটাকে ব্যবহার করতে পারি, সেগুলোই আজকে আমরা এই টিউটোরিয়ালে শিখবো। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। আর আজকের এই ক্লাসে যারা নতুন রয়েছেন তাদের জন্য কিছু কিছু ছোট টিপস। আপনারা যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন আর আজকের এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে থাকেন, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করব, যদি আপনি চান যে HTML CSS বা ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট আপনি একবারে শুরু থেকে স্টেপ বাই স্টেপ শিখবেন, তাহলে আমি আপনাকে রেকমেন্ড করব আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। এটি আমারই একটি চ্যানেল। তো এখানে আমি আপনাদেরকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্ট শেখাচ্ছি। তো আপনারা জাস্ট এই চ্যানেলটিতে প্রবেশ করবেন, করার পরে দেখবেন চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট বলে একটা অপশন আছে। তো প্লেলিস্ট বলে অপশনে চলে আসবেন, তারপর নিচের দিকে স্ক্রল করার পরে আপনি দেখবেন এখানে একটি পুরো ফুল প্লেলিস্ট রয়েছে। এখানে প্রতিনিয়ত ক্লাস আপলোড করা হয়। যেরকম এখানটাতে লক্ষ্য করুন, লেখা রয়েছে দেখুন আপডেটেড 4 days ago, অর্থাৎ 4 দিন আগে একটি নতুন ক্লাস দেওয়া রয়েছে। তো এখানে প্রতিনিয়ত আপনি ক্লাস পাবেন, আর এখানটাতে যে সমস্ত ক্লাসগুলো আপনি পাবেন আশা করি সেগুলো আপনাদের অনেক হেল্প করবে, কারণ এখানটাতে অনেক কিছু শেখানো হয় ইন ডিটেলসে। ঠিক আছে, তো আপনারা যদি চান একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখবেন, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এই প্লেলিস্টটিকে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখে যান। পাশাপাশি অনেকেই আছে যারা শুধুমাত্র HTML শিখতে চান বা শুধুমাত্র CSS শিখতে চান, তাদেরকে আমি রেকমেন্ড করবো যদি আপনি HTML শিখতে চান তার জন্য এই প্লেলিস্টটা ফলো করুন, আর CSS এর জন্য এই প্লেলিস্টটা ফলো করুন। আর যদি আপনি চান যে মোবাইলের মাধ্যমে জাস্ট শিখবেন, তার জন্য দেখবেন এখানে একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটাকে ভিজিট করতে পারেন। তো আশা করি এই যে টিউটোরিয়ালগুলো রয়েছে বা এই যে প্লেলিস্টগুলো রয়েছে এগুলো আপনাদের অনেক হেল্প করবে, আর আপনারা অনেক কিছু এক্সট্রা জানতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আসি যাদের ধরুন HTML CSS কমপ্লিট এবং চাইছেন আপনারা যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করবেন, তারা চাইলে এই চ্যানেলটিতে আসতে পারেন। এটার নাম হচ্ছে ওয়েবশিফট। তো এখানটাতে আসার পরে আপনি প্লেলিস্টে আসবেন। এখানটাতে আমি দেখুন জাভাস্ক্রিপ্টের ওপরে একটি কোর্স করাচ্ছি, যেটা কিনা একদম লেটেস্ট কোর্স। দেখুন এখানটাতেও লেখা রয়েছে আপডেটেড 3 days ago, মানে এগুলো সব সময় প্রতিনিয়ত এখানটাতে আপনি নতুন নতুন ক্লাস পাবেন। ঠিক আছে, আর এই সমস্ত ক্লাসগুলো থেকে বা এই সমস্ত ভিডিওগুলো থেকে আপনারা অনেক কিছু এক্সট্রা শিখতে পারবেন, কারণ এখানটাতে আমি জাস্ট বিগিনার্সদের জন্য শেখাচ্ছি, তাই আমি মনে করি তাদের ডিটেলসে শেখাটা খুবই প্রয়োজন। তাই সেই কারণে যতটা পরিমাণ প্রয়োজন হয় আমি ডিটেলসে শেখানোর চেষ্টা করি। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। যদি আপনি বিগিনার্স হন তাহলে আমি মনে করি এই টিউটোরিয়ালগুলো আপনাদের জন্য বেস্ট হবে। পাশাপাশি আপনি যদি চান যে PHP শিখবেন, তার জন্য দেখুন এখানটাতে PHP এর জন্য একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। এখানেও বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনি সমস্ত কিছু পাবেন, আর এখানেও প্রতিনিয়ত ক্লাস দেওয়া হয়। পাশাপাশি আপনারা তো jQuery শিখছেনই, তো এখানটাতে দেখুন jQuery এর একটি প্লেলিস্ট তৈরি করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো সবসময় এই দুটো চ্যানেলের সাথে আপডেটেড থাকার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে চ্যানেল দুটোকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন আইকন প্রেস করে রাখবেন, কারণ যখনই এই দুখানা চ্যানেলের মধ্যে ক্লাস দেওয়া হবে যাতে সবার আগে আপনি পেতে পারেন। ঠিক আছে, তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য আমরা চলে যাবো হচ্ছে ই ড্রাইভের মধ্যে। তারপর এখানে দেখুন রয়েছে jQuery ক্লাসেস, এখানটাতে বা jQuery টিউটোরিয়াল, এখানে চলে গেলাম। তো এখানে চলে যাওয়ার পরে আমাদের আজকে ক্লাস হচ্ছে 14, সো এখানটাতে দিয়ে দিলাম ক্লাস 14। বেশ, এবার আমরা একটা কাজ করি, 13 থেকে সমস্ত জিনিসগুলোকে কপি করে নিয়ে এসে জাস্ট 14 এ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন এখানে পেস্ট করে দিলাম। এবার জাস্ট এই ফোল্ডারটাকে আপনারা VS কোডে ওপেন করে নিন। তো তার জন্য আমরা VS কোডটাকে ওপেন করে নিই। তো VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা জাস্ট এখান থেকে অ্যাড ফোল্ডারে ক্লিক করুন, তারপরে এখান থেকে দিস পিসিতে ক্লিক করলাম, তারপরে দেখুন এখানটাতে ই ড্রাইভ, তারপরে jQuery টিউটোরিয়াল অ্যান্ড ক্লাস 14। ঠিক আছে, এটাতে অ্যাডে ক্লিক করুন। সো এবার এখান থেকে আপনারা জাস্ট 14টাকে ওপেন করুন, আর এখান থেকে জাস্ট index.html-টাকে ওপেন করে নিন, আর এখান থেকে জাস্ট JS বলে ফোল্ডারটাকে ওপেন করে নিন, আর style.css-কে ওপেন করে নিলাম। ঠিক আছে, আর ফর দ্য মোমেন্ট আমি এখান থেকে সমস্ত কিছুকে রিমুভ করে দিই, আমাদের এগুলো দরকার নেই। আর এখান থেকে জাস্ট এটাকে ক্লাস 14 করে দিচ্ছি, মনে করুন 14। বেশ, সো এটাকে আমরা সেভ করলাম। তারপরে জাস্ট এখান থেকে এগুলোকে সব আমরা রিমুভ করে দিই। আমরা যা করব সব কাস্টমলি করব, আর CSS থেকেও সব কিছুকে আমি রিমুভ করে দিলাম, কোনো কিছু রাখলাম না। ঠিক আছে, এখন সব কিছু দেখুন বলতে পারেন রিসেট হয়ে গেছে। তো এইবার সবার প্রথমে আমি এখানে একটা কাজ করি। সবার প্রথমে মনে করুন আমি এখানটাতে .1 বলে একটি ডিভ তৈরি করলাম। ঠিক আছে, আর অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম একটা বাটন তৈরি করি, তো আমি এখানে ধরুন একটা BR দিলাম দুটো, আর এখানে একটা বাটন তৈরি করলাম, যেরকম ইনপুট বা শুধু বাটন লিখলাম, মনে করুন এখানটাতে দিলাম বাটন। ঠিক আছে, তো বাটনের মধ্যে এখানটাতে লিখলাম অ্যানিমেট, বা এখানে ক্লিক মি যেভাবে দিতাম সেভাবে দিয়ে দিই ক্লিক মি।
ঠিক আছে, এটাকে সেভ করলাম। সো এবার চলুন আমরা আউটপুটটাকে সবার প্রথমে দেখি। তো এটাকে আমরা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, ওপেন উইথ, তারপরে ফায়ারফক্স। এটা ফায়ারফক্স ওপেন হয়ে যাবে, জাস্ট এরকম একটি বাটন আপনি দেখতে পাচ্ছেন। এবার চলুন এই ডিভটাকে আমরা একটু সিএসএস দিই। তো তার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব, এইখানে যাব, এখানে .1 লিখলাম, এখানটাতে গেলাম, যার উপরে এটা একটা উইথ দিয়ে দিন। সাপোজ মনে করুন এখানে আমি একটা উইথ দিলাম যার হচ্ছে 100 পিক্সেল, ঠিক আছে। আর এখানে একটা হাইট দিলাম যেটা মনে হচ্ছে ধরুন 100 পিক্সেল, ঠিক আছে। আর এবার আমরা একটু ফ্ল্যাট ইউআই কালার্স থেকে কোনো একটা কালার নিয়ে আসি চলুন। তো এখানে ফ্ল্যাট ইউআই কালার্সে আসার পরে মনে করুন আমি এই কালারটাকে চুজ করলাম, ঠিক আছে। চুজ করার পরে জাস্ট আপনি এখানটাতে দিয়ে দিন ব্যাকগ্রাউন্ড কালার, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে জাস্ট সেভ করলাম। তো চলুন আমরা যখন এখানে যাব, রিফ্রেশে প্রেস করবো, দেখুন একটি বক্স চলে এসেছে, তাই না? বেশ। তো এইবার এই বক্সটাকে যদি আপনি অ্যানিমেট করতে চান, মনে করুন আমি চাইছি যে যখনই আমি এখানে ক্লিক করব বক্সটা এদিক থেকে এদিকে সরে আসবে, অর্থাৎ বাঁ দিক থেকে ডান দিকে সরে যাবে। এবার কোনো একটা এলিমেন্টকে সরানোর জন্য আমরা মার্জিন বা প্যাডিং ব্যবহার করি, আবার আমরা পজিশনও ব্যবহার করি, তাই না? তো মনে করুন আমি এই যে ধরুন মার্জিনের মাধ্যমে সরাতে চাইছি বা ধরুন প্যাডিংয়ের মাধ্যমে সরাতে চাইছি, এটা যদি এই সরানোটা অর্থাৎ এদিক থেকে এইদিকে যাওয়াটা যদি একটু অ্যানিমেটেড ওয়েতে আমি করতে চাই, তাহলে আমি এখানটাতে এই অ্যানিমেট বলে ফাংশনটাকে ব্যবহার করতে পারি jQuery-তে। তো সেটা কিভাবে চলুন দেখা যাক। মনে করুন আপনি চাইছেন যে যখনই কেউ এই বাটনে ক্লিক করবে, তো সবার প্রথমে আপনাকে jQuery-কে এইটা বলতে হবে যে আপনি এটাতে ক্লিক করতে চাইছেন, তাই না? তার জন্য আমরা এখানে যাব, এটা আমরা অলরেডি জানি। তো আমরা ডলারের মাধ্যমে একটা সিলেক্টর নিয়ে নিলাম, আর এখানে বলে দিলাম যে যখনই কেউ বাটনে ক্লিক করবে, তাই না? এবার বাটনের উপরে আপনি কোন ইভেন্ট অ্যাপ্লাই করতে চাইছেন? ক্লিক ইভেন্ট, তাই এখানটাতে দিতে হবে আপনাকে ক্লিক, ঠিক আছে। জাস্ট দেখুন আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিলাম। এবার ক্লিক করলে কি হবে সেটা দেওয়ার জন্য আপনাকে এখানে একটা ফাংশন লিখতে হয়। যেরকম আমি এখানে দিয়ে দিলাম একটা ফাংশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ, জাস্ট একটা এন্টার প্রেস করে দিন। তাহলে এইখানটাতে আপনাকে দিতে হবে যে আপনি বাটনের উপর ক্লিক করলে কি করতে চান। তো দেখুন এবার আমাকে চুজ করতে হবে যে আমি কার উপরে এই অ্যানিমেশনটা করতে চাচ্ছি, ঠিক আছে। তো দেখুন তার জন্য আমরা যদি একটু HTML এ যাই, আমি চাইছি যে যদি কেউ বাটনে ক্লিক করে তাহলে এই 1 বলে যে এলিমেন্টটা রয়েছে এটার উপর অ্যানিমেশন হবে। তাহলে সবার প্রথমে আমাকে ওই 1 বলে এলিমেন্টটাকে চুজ করতে হবে, তাই আমি এখানটাতে দিয়ে দিলাম 1, সরি এখানটাতে ডলার দিন, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানটাতে দিয়ে দিন .1, ঠিক আছে, যে আমি এর উপরে অ্যানিমেশন করতে চাইছি। এবার jQuery-তে অ্যানিমেশন করার জন্য আপনাকে এখানটাতে অ্যানিমেট বলে একটা ফাংশন ব্যবহার করতে হয়। যেরকম আমরা ফেড ইন শিখেছি, আমরা জানি যে jQuery-তে কোনো একটা কাজ করার জন্য আমরা ফাংশন ব্যবহার করি, তাই না? তো ঠিক সেরকমভাবেই আমরা যদি jQuery-তে অ্যানিমেশন করতে চাই, তাহলে আমাকে এখানে একটা অ্যানিমেট বলে ফাংশন ইউজ করতে হয়। তার জন্য আপনাকে এখানে লিখতে হবে .animate, ঠিক আছে। আমি এটা লিখলাম, তারপরে জাস্ট সেমিকোলন দিয়ে দিন। এবার এই অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে আমরা কি কি জিনিস দিতে পারি আমি জাস্ট এখানেই দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমরা এই অ্যানিমেট বলে ফাংশনের মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট আপনি ওপেন ক্লোজ করুন। এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে দিতে হয় যে আপনি অ্যানিমেশনটা কোন কোন প্রপার্টির মাধ্যমে বা কোন কোন CSS প্রপার্টির মাধ্যমে করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ফাংশনের প্রথম প্যারামিটার। এরপরে আমাকে দিতে হয় স্পিড, ঠিক আছে। স্পিড কোনটা, সরি স্পিড কোনটা, ওই যে আমরা করতাম না যখন ফেড ইন ফেড আউট শিখেছিলাম, তখন ওই যে লিখেছিলাম যে স্লো, ফাস্ট, তারপরে একটা মিলি সেকেন্ড দিতে পারতাম। তো আমরা এখানটাতে স্পিড দিতে পারি সেকেন্ড প্যারামিটারের মধ্যে। এখানে আমরা আরেকটা থার্ড প্যারামিটারও দিতে পারি, যেটা হচ্ছে কলব্যাক। আমরা কলব্যাক সম্পর্কে অলরেডি শিখেছি, তাই আমরা জানি যে এখানটাতে আমরা একটা ফাংশন দিতে পারি যে অ্যানিমেশন যখন শেষ হয়ে যাবে তখন আমরা চাইলে কোনো একটা ফাংশনকে এখানটাতে রান করাতে পারি, তো সেটা অ্যানিমেশন শেষ হয়ে যাওয়ার পরে রান হবে, তাই না? তো দেখুন এটা হচ্ছে সিনট্যাক্স, অর্থাৎ এই যে আমি অ্যানিমেট বলে ফাংশনটা লিখলাম, এখানটাতে আমাকে প্রথম প্যারামিটারের মধ্যে আমি সেই সমস্ত জিনিসগুলোকে দেবো যেগুলোকে আমি অ্যানিমেট করতে চাই। তারপরেরটা আমি দেবো যে কতক্ষণ ধরে এই অ্যানিমেশনটা চলবে, আর তারপরেরটা আমরা দিতে পারি যে অ্যানিমেশনটা শেষ হয়ে যাওয়ার পরে আমি যদি চাই তাহলে আমি কোনো কাজ করতে পারি সেই কারণে, ঠিক আছে। তো ফর দ্য মোমেন্ট আমরা এগুলো দিলাম না, এগুলো আমরা পরে দেখবো। তো আমরা চাইলে শুধুমাত্র এই জাস্ট সেকেন্ড ব্র্যাকেটটাই দিতে পারি, ঠিক আছে। তো দেখুন এটাই হচ্ছে jQuery অ্যানিমেট ফাংশন। তো আমরা যদি চাই যে কোনো একটা এলিমেন্টকে আমরা অ্যানিমেট করব বা অ্যানিমেশন দেবো, তার জন্য জাস্ট ওই সিলেক্টরের মধ্যে আপনি এলিমেন্টটাকে দিয়ে দিন, তারপর এখানটাতে লিখুন অ্যানিমেট। এইবার অ্যানিমেট ফাংশনটার ভিতরে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনাকে এখানটাতে কিছু কিছু জিনিস লিখতে হয়। তার জন্য আপনি চাইলে এখানে একটা এন্টার প্রেস করে দিতে পারেন এইভাবে, ঠিক আছে। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যে এখন যেটা দেবো এটাকে বলা হয় অবজেক্ট। তো এই অবজেক্টটা কিভাবে লেখে, যেরকম আপনি কি চাইছেন, আপনি চাইছেন যে এই যে এলিমেন্টটা রয়েছে সেটা যেন মার্জিন লেফট হয় 20 পিক্সেল, ঠিক আছে, CSS এর মাধ্যমে মনে করুন আপনি বলতে চাইছেন। এবার আপনি যদি CSS এর মাধ্যমে বলতে চান তাহলে আপনি কিভাবে লিখবেন, আপনারা জানেন যে মার্জিন লেফট এভাবে লিখতে হয় যে মার্জিন হাইফেন লেফট কোলন, এখানটাতে আপনারা দিয়ে দেন না এভাবে 20 পিক্সেল, সরি 20 পিক্সেল এভাবেই তো দেন,
কিন্তু jQuery-তে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না। এই অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে যখন আপনি এভাবে প্রপার্টিগুলো ডিক্লেয়ার করবেন যে কোন কোন প্রপার্টির উপরে অ্যানিমেশনটা হবে, তখন আপনি এরকমভাবে হাইফেন ব্যবহার করতে পারবেন না। তখন এই যে এই সমস্ত প্রপার্টি নেমগুলো যেরকম মার্জিন লেফট, মার্জিন টপ, যেখানটাতে এই দুখানা ওয়ার্ড রয়েছে আর মাঝখানে এরকম হাইফেন রয়েছে, তো সেই সমস্ত জিনিসগুলোকে আপনাকে কিভাবে লিখতে হয়? ক্যামেল কেসিং এর মাধ্যমে লিখতে হয়। তো ক্যামেল কেসিংটা কিভাবে করবেন? মার্জিনটা যেমন আছে সেরকমই থাক। দেখুন এর পরের ওয়ার্ডটা কোনটা? এইটা। তাই এখান থেকে ফার্স্ট অফ অল আপনি হাইফেনটাকে রিমুভ করে দিন আর এই লেফটের এলটা জাস্ট ক্যাপিটাল করে দিন। এই দেখুন হয়ে গেল ক্যামেল কেস। ঠিক আছে? তাই যত আপনি এরকম ধরনের সিএসএস গুলো এখানে ব্যবহার করবেন যেগুলোর মধ্যে হাইফেন রয়েছে, ওগুলোকে আপনি কি করবেন? ক্যামেল কেস করে দেবেন। এবার তারপরে জাস্ট জিনিসটা সেম, এখানে দেখুন আমি কোলন দিলাম, এরপরে এই যে ভ্যালুটা রয়েছে এটাকে জাস্ট এভাবে রাখবেন না, এটা যেহেতু একটি স্ট্রিং ভ্যালু তাই এটাকে আপনি সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে এভাবে দিয়ে দিন। ঠিক আছে? দেখুন এটা হয়ে গেল। তো এইবার যখন আমি এটাকে সেভ করব, এবার দেখুন একটি ভ্যালিড অ্যানিমেট ফাংশন কিন্তু আমি লিখে ফেললাম। আমরা কি করতে চাইছি? যখনই এই বাটনের উপরে কেউ ক্লিক করবে তখন এই 1 বলে যে এলিমেন্টটা রয়েছে তার উপর একটা অ্যানিমেশন আমি দিতে চাইছি। কি অ্যানিমেশন হবে? তার মার্জিন লেফটটা 20 পিক্সেল জাস্ট সরে যাবে। ঠিক আছে? এটাকে আমরা সেভ করলাম। তাই দেখুন এখানে যেহেতু আমরা স্পিড বলে দিইনি, তখন বাই ডিফল্ট দেখবেন jQuery একটা স্পিড নিয়ে নেয়, তাই দেখবেন খুব ফাস্ট অ্যানিমেশনটা হয়ে যাবে। তো আমি এখানে এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এইবার এই ক্লিক মিতে ক্লিক করুন তো, দেখুন দেখেছেন একটুখানি সরলো আর সেটা অ্যানিমেটেড ওয়েতে হলো। কিন্তু আমি আবার রিফ্রেশে প্রেস করলাম, এখানটাতে আবার ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন জাস্ট এইটুকুনি সরে গেল, তাই না? তাই এইভাবে আপনি চাইলে এই অ্যানিমেশনটা করতে পারেন। তো মনে করুন আমি এটার যে একটু সাইজটা রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিই, মনে করুন 150 পিক্সেল, তাহলে জিনিসটা একটু ভালোভাবে বোঝা যাবে। আমি এটাকে সেভ করলাম, আমরা রিফ্রেশে প্রেস করলাম। তো এইবার এই ক্লিক মিতে ক্লিক করুন তো, দেখুন এটা একটুখানি সরে গেল। এই যে সরলো সেটা কিন্তু অ্যানিমেটেড ওয়েতে সরলো, তাই না? আমরা যখন সিএসএস শিখি বা যখন ধরুন আমরা ম্যানুয়ালি কোনো একটা জিনিসকে বাদিক থেকে ডান দিকে নিই, তখন কিন্তু এই অ্যানিমেশনটা হয় না। বাট এই অ্যানিমেট বলে ফাংশনটার মাধ্যমে আপনি যেই কাজই করুন না কেন সেটা কিন্তু এই অ্যানিমেশনের মাধ্যমে হবে। ঠিক আছে? আর এই অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে এমন নয় যে আপনি সিএসএস এর সব প্রপার্টি ব্যবহার করতে পারেন। সিএসএস এর যে সমস্ত প্রপার্টিগুলোর মধ্যে আপনি ভ্যালু হিসাবে এই সমস্ত নিউমেরিক ভ্যালুগুলো ব্যবহার করেন, যেরকম মনে করুন লেফট, রাইট, টপ, এগুলোর মধ্যে আমরা জাস্ট এই ধরুন একটা নাম্বার ভ্যালু ব্যবহার করি, তাই না? আবার মনে করুন ধরুন এই মার্জিন, প্যাডিং, তারপরে যেগুলোর মধ্যে আপনি এই ধরনের এই নাম্বার ভ্যালুগুলোকে ব্যবহার করেন, যেরকম ফন্ট সাইজ, সেটা কিন্তু অ্যানিমেট হবে। বাট ফন্ট ফ্যামিলি, ওটার মধ্যে কি কোনো নাম্বার রয়েছে ভ্যালু হিসাবে? নেই কিন্তু। তাই আপনি ফন্ট ফ্যামিলিকে কিন্তু অ্যানিমেট করতে পারবেন না। ফন্ট সাইজকে করতে পারবেন, কারণ কি? ওইখানে আপনি নাম্বারের মাধ্যমে ইনক্রিজ করছেন বা ডিক্রিজ করছেন। যেরকম মার্জিন লেফট, আপনি কি করছেন? একটা নাম্বার দিলেন যে এত পিক্সেল সরে যাও। এই যে পিক্সেলটা, এই যে 20, এটা কি? এটা নাম্বার, তাই এইগুলো অ্যানিমেট হবে। বাট যেগুলোর মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু রয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ, ওটার মধ্যে কি কোনো নাম্বার রয়েছে? না, নেই। তাই ওটা কিন্তু হবে না। আবার ব্যাকগ্রাউন্ড পজিশন, ওটা কিন্তু হবে, কারণ ওটার মধ্যে আপনার নাম্বার রয়েছে, তাই না? তাই এইগুলো একটুখানি বুঝে নেবেন, বা এগুলো পরবর্তীকালে আপনারা গুগলও করতে পারেন। আপনি যখন গুগলে লিখবেন যে jQuery অ্যানিমেট বলে ফাংশনটা, তখন দেখবেন jQuery যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে এই অ্যানিমেট ফাংশনটা রেসপেক্টে অনেক কিছু ডিটেলস আপনি দেখতে পারবেন। তো সেখান থেকে আপনি দেখে নিতে পারেন যে কোন কোন জিনিসগুলো আপনি এই অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? তো ফর দ্য মোমেন্ট আমরা দেখলাম যে কিভাবে মার্জিন লেফটটা কাজ করে। এইবার মনে করুন আমি চাইছি যে এই এলিমেন্টটাকে এইখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে জাস্ট এখানটাতে আনবো, সেটা হচ্ছে পজিশনের মাধ্যমে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা জানি যে বাই ডিফল্ট কোনো একটা এলিমেন্ট কিন্তু স্ট্যাটিক পজিশনে থাকে, আর স্ট্যাটিক পজিশনে থাকা এলিমেন্টকে কিন্তু আমরা এদিক ওদিক নিয়ে যেতে পারি না, তাই না? তাই সেই কারণে সবার প্রথমে আমাকে এই এলিমেন্টটাকে একটা পজিশন দিতে হবে। তাই আমি এখানটাতে লিখলাম পজিশন, এখানটাতে দিয়ে দিন অ্যাবসোলিউট। ঠিক আছে? আর এখানটাতে জাস্ট আমরা এটাকে সেভ করে দিলাম। এবার আমরা এখানে যাই, রিফ্রেশে প্রেস করলাম। সো এইবার পজিশন অ্যাবসোলিউট তো নয়, এটা হয়ে গেল। এইবার আমি কি চাইছি যে যেই মুহূর্তে কেউ এই বাটনে ক্লিক করবে এলিমেন্টটা লেফটের দিক থেকে 50 পিক্সেল সরে আসুক। তাহলে আমাকে এখানে কি করতে হবে বলুন তো? এখানে দেখুন সবকিছু করাই আছে। যেই মুহূর্তে কেউ বাটনের উপরে ক্লিক করবে তখন 1 বলে এলিমেন্টটাকে ধরো আর তাকে অ্যানিমেট করো। এবার আমি কি অ্যানিমেশন করতে চাইছি? দেখুন আমি চাইছি যে এই এলিমেন্টটা লেফটের দিক থেকে, এবার দেখুন এই যে লেফট, এটা কি একটা ওয়ার্ড না দুটো ওয়ার্ড? নিশ্চয়ই একটা ওয়ার্ড। তাই এখানে আমাকে ক্যামেল কেসিং এর কথা ভাবতেই হবে না। আপনি এই ক্যামেল কেসিং সম্বন্ধে কখন ভাববেন? যখন দেখবেন দুখানা ওয়ার্ড একসাথে রয়েছে, যেরকম মার্জিন হাইফেন টপ, তখন আপনাকে ওখানে ক্যামেল কেসিং করতে হবে। তাই দেখুন আমি এখানে করলাম লেফট কোলন, এবার এই যে ভ্যালুটা দেবেন সেটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে দেবেন। মনে করুন আমি এখানে করতে চাইছি 50%। ঠিক আছে? এটা আমরা পার্সেন্টে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো এটাকে সেভ করলাম। তো এবার দেখুন যেই মুহূর্তে আমি এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, সরি ক্লিক মিটা কোথায় গেল? আমি এটাকে সেভ করলাম,
আচ্ছা মেবি, আচ্ছা আচ্ছা, পজিশন অ্যাবসোলুট দেওয়ার কারণে কি হয়েছে, এই যে এলিমেন্টটা রয়েছে এটা ওভারল্যাপ করেছে, এই কারণে দেখুন যে বাটনটা রয়েছে এটা এর নিচে ঢুকে গেছে। ঠিক আছে, সো আমরা এখানটাতে আরো কিছু ব্রেক দিয়ে দিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা আর কোনো কিছু সিএসএস নিয়ে করলাম না, সো তাতেও হচ্ছে না, তো আমরা আরো ব্রেক দিয়ে দিলাম, সেভ করলাম, রিফ্রেশ। দেখুন এবার দেখা যাচ্ছে আসলে ওই ডিভটা জাস্ট বাটনটার উপরে উঠে গেছে, কারণ আমরা ওটাকে জাস্ট পজিশন অ্যাবসোলুট দিয়েছিলাম বলে, এই কারণে জাস্ট জিনিসটা এরকম দেখাচ্ছে। তো ঠিক আছে, এখন ঠিক আছে। সো এইবার আমরা এটাকে জাস্ট ক্লিক মিতে ক্লিক করলাম, দেখেছেন কত ফাস্ট জাস্ট এখান থেকে এখানে ও চলে আসলো। তো এটা দেখুন অ্যানিমেশনের মাধ্যমে হলো। এবার এই যে অ্যানিমেশন স্পিডটা, এটা কিন্তু jQuery-র যে অ্যানিমেট ফাংশনের মধ্যে থাকে একটা বাই ডিফল্ট স্পিড দেওয়া থাকে, এই কারণে আপনি এত ফাস্ট দেখতে পাচ্ছেন। আর যাতে আপনি ওই স্পিডটাকে চেঞ্জ করতে পারেন তার জন্যই আমরা ওই সেকেন্ড প্যারামিটারটাকে ব্যবহার করি, ঠিক আছে, যেটা আমরা একটু পরেই দেখবো। তো এইবার কোশ্চেন হচ্ছে, এই যে আমরা ধরুন অ্যানিমেট করলাম, সেটা আমরা কোন এলিমেন্টের উপরে করলাম, এই 1 বলে এলিমেন্টের উপরে করলাম। আর এখানটাতে আমরা শুধুমাত্র একটা প্রপার্টিকেই কিন্তু অ্যানিমেট করলাম, তাই না? সেটা হচ্ছে এই লেফট প্রপার্টিটা। এবার কোশ্চেন হচ্ছে, আমি যদি চাই যে এই 1 বলে এলিমেন্টটার আরো অনেকগুলো প্রপার্টির উপরে আমি এই অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করব, বা আরো অনেকগুলো প্রপার্টিকে আমি অ্যানিমেট করব, সেটা কি পসিবল? হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনি যদি চান যে এই 1 বলে এলিমেন্টটার উপরে আপনি আরো অ্যানিমেশন অ্যাপ্লাই করবেন, যেরকম দেখুন ওর এখন উইথ রয়েছে কত 150 পিক্সেল, হাইট রয়েছে কত 150 পিক্সেল, তো আপনি যদি চান যে এর উইথ আর হাইটটাকেও আপনি অ্যানিমেট করবেন বা বাড়াবেন বা কমাবেন, তো সেটাও আপনি করতে পারেন। সেটা কিভাবে করবেন? তার জন্য দেখুন আমি এখানে একটা প্রপার্টি লিখেছি, আপনি চাইলে এখানটাতে আরো অনেক প্রপার্টি দিতে পারেন। যেরকম আমি এখানটাতে কমা দিলাম, জাস্ট এন্টার। এখানে কিন্তু সেমিকোলন দেবেন না সিএসএস এর মতো, এখানে জাস্ট কমা দিতে হবে, কারণ এটাকে আপনি অ্যাজ এ অবজেক্ট হিসেবে ডিক্লেয়ার করছেন, ঠিক আছে? তাই দেখুন এখানটাতে আমি লেফট দিলাম আর এটার ভ্যালু দিলাম। এবার আমি যদি চাই আরো প্রপার্টি এখানটাতে দেবো, জাস্ট এখানে একটা কমা দেবেন, আর এখানটাতে যাওয়ার পর আমি চাইছি যে উইথ হয়ে যাক, এটার আগে ছিল 150 পিক্সেল, তো আপনি মনে করুন এখানটাতে 300 পিক্সেল দিয়ে দিলেন, ঠিক আছে? এই 300 পিক্সেলটাকে অবশ্যই একটা সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে রাখবেন। এবার দেখুন আপনি যদি চান এখানটাতে আরেকটা প্রপার্টি দেবেন, আপনি তাও করতে পারেন। জাস্ট এখানটাতে কি করতে হবে, এখানটাতে দিতে হবে হাইট। এবার দেখুন আমরা অলরেডি একটা ভুল করেছি, কারণ উপরে দেখুন একটা কমা দিইনি। দেখুন আমি এখানে হাইটটাকেও করে দিলাম 300 পিক্সেল। যেহেতু আপনি ভিএস কোড ইউজ করছেন, দেখুন ভিএস কোড অলরেডি আপনাকে বলে দিচ্ছে যে এখানটাতে একটি প্রবলেম রয়েছে। আপনি কমা, দেখুন এখানে লেখা রয়েছে, যখনই আপনি এই লাল দাগটার উপরে হোভার করবেন এখানে দেখুন লেখা রয়েছে কমা এক্সপেক্টেড, ঠিক আছে? তো এটাই আসলে দেখুন ভিএস কোডের বিশেষত্ব, ও আগে থেকে আপনাকে জাস্ট এররটাকে দেখিয়ে দেয়, যেটা কিনা নতুনদের জন্য একটুখানি খারাপ। কারণ আপনি যদি এই জিনিসটা নোটপ্যাড প্লাস প্লাসে করতেন তখন আপনাকে এই এররটা শো করতো না, তখন আপনাকে জাস্ট বুঝে বুঝে জিনিসটাকে সলভ করতে হতো, আর এতে আপনার অনেকটা স্কিলও বাড়তো প্রবলেম সলভিং এর। তো যাই হোক, এখন সবাই ভিএস কোড ইউজ করে, তাই আমাদেরকেও সবাই এই ট্রেন্ডের সাথে এগোতে হবে। অনেক বিগিনার্স মনে করে জাস্ট ভিএস কোডে কোড করছি মানে আমি জাস্ট সুপার কোডার হয়ে গেলাম, না ওরকম কোনো কিছু নয়। কোড সবসময় নির্ভর করে, বা কোনো একটা কিছু জানা বা শেখা আপনার নির্ভর করে যে আপনি ওই বিষয়টার উপরে কতটুকু পারদর্শী, বা কতটুকু শিখেছেন, বা কতটুকু অ্যাপ্লাই করতে পারছেন, ঠিক আছে? কোন কোড এডিটর ব্যবহার করছেন সেটা কখনোই আপনার স্কিলটাকে তুলে ধরে না। তো চলুন দেখা যাক, আমরা এখানটাতে একটা ভুল করেছি। সেটা হলো আমরা জানি যে একটা প্রপার্টি থেকে অন্য আরেকটা প্রপার্টিকে পৃথক করার জন্য এই জাভাস্ক্রিপ্টের মধ্যে এখানে কমা ইউজ করতে হয়, যেহেতু আমি এখানটাতে অ্যাজ এ অবজেক্ট সমস্তগুলোকে ব্যবহার করছি, তাই না? তাই দেখুন আমি কি করতে চাইছি, যেই মুহূর্তে কেউ এই বাটনটাতে ক্লিক করবে, এই 1 বলে এলিমেন্টটা প্রথমত লেফটের দিক থেকে ও 50% বাদিকে সরবে, তারপরে জাস্ট উইথটা বাড়বে, তারপরে হাইটটা বাড়বে। আর এগুলো কিন্তু এই পরপর হবে না, এগুলো সব একসাথেই হবে। অর্থাৎ ও ওই 50% যেতে যেতে ও উইথটাকেও বাড়াবে ও হাইটটাকেও বাড়াবে। এমন নয় যে প্রথমে লেফটের দিকে গেল, তারপরে দাঁড়ালো, তারপরে উইথ বাড়লো, তারপরে হাইট বাড়লো, ওরকম হবে না। ও জাস্ট ওই যেতে যেতে, অর্থাৎ ওই বাদিক থেকে ডান দিকে যেতে যেতেই কিন্তু ও উইথও বাড়বে, হাইটও বাড়বে। দেখুন এটাকে আমরা সেভ করলাম। তো চলুন দেখা যাক জিনিসটা কিভাবে কাজ করে। এটাকে আমরা সেভ করলাম, আমরা এইখানে যাব, একবার রিফ্রেশে প্রেস করলাম, এবার জাস্ট এই ক্লিক মিতে ক্লিক করুন। দেখুন ও এইখান থেকে এতটুকু যেতে যেতেই কিন্তু উইথও বাড়ালো, হাইটও বাড়ালো, প্লাস ও সরলো, তিনটে জিনিসই কিন্তু একসাথে হলো। তাহলে দেখেছেন, যখন আমরা চাইবো যে একটা এলিমেন্টের উপরে মাল্টিপল জিনিসগুলো এফেক্ট করুক, সেগুলো আমাকে জাস্ট এই কমা কমা দিয়ে এইভাবে দিয়ে যেতে হবে, ঠিক আছে? যেটা এখানটাতে হলো। আমি আবার আরেকবার দেখাচ্ছি, দেখুন রিফ্রেশে প্রেস করলাম, এখানে ক্লিক মিতে ক্লিক করব, দেখুন এখান থেকে এতটুকু আস্তে আস্তেই কিন্তু সব জিনিসগুলো একসাথে হলো, অর্থাৎ উইথ বাড়লো, হাইট বাড়লো, আর ধরুন পজিশনের থেকে লেফট থেকে আপনার 50%ও কিন্তু ও সরলো, তাই না? বেশ, তাই যখনই আপনি চাইবেন যে একটা এলিমেন্টের উপরে মাল্টিপল প্রপার্টি দিতে, তখন আপনি সেটাকে এইভাবে দিতে পারেন। এবার দেখুন এই যে আমি এখানটাতে এই নিউমেরিক ভ্যালুগুলো দিচ্ছি না, এখানটাতে একটি মজার জিনিস করা যায়। আপনারা যদি আমার জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটি দেখে থাকেন তাহলে ওখানটাতে শিখবেন যে ওখানটাতে আমরা প্লাস ইকুয়াল, অর্থাৎ এডিশন অ্যান্ড অ্যাসাইন অ্যান্ড সাবস্ট্রাক্ট অ্যান্ড অ্যাসাইন, এরভাবে আমরা অনেকগুলো জিনিস শিখেছিলাম, তাই না? তো যেটা প্লাস ইকুয়াল বা মাইনাস ইকুয়াল আপনি বলতে পারেন, তো ওই কনসেপ্টটাকেও আপনি এখানটাতে ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে? আর আমি আপনাদেরকে রেকমেন্ড করব এই jQuery শিখতে শিখতে আপনারা জাভাস্ক্রিপ্টটাকেও শিখে
শিখে নেবেন জাস্ট ওয়েবশিট থেকে, কারণ জাভাস্ক্রিপ্টটা শেখাটা বা জানাটা আপনাদের কিন্তু খুবই প্রয়োজন। সেটা শুধুমাত্র jQuery-র জন্য নয়, পরবর্তীকালের জন্য, কারণ এখনকার যে সমস্ত লেটেস্ট ফ্রেমওয়ার্কগুলো রয়েছে বা লাইব্রেরিজগুলো রয়েছে যেরকম রিঅ্যাক্ট, ভিউ, তো সেগুলোর জন্য আপনাদের জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স জানাটা কিন্তু খুব প্রয়োজন। তাই আপনারা চাইলে আমার জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়ালটিকেও ফলো করতে পারেন। তো দেখুন এইখানে যে মজার জিনিসটা সেটা এবার আমি আলোচনা করি। দেখুন আমরা এখানটাতে দেখলাম যে যদি একটা উইথ ছিল, এই যে এলিমেন্টটা .1 এর উইথ ছিল কত, 150 পিক্সেল করে, তাই না? তাই এখানটাতে আমরা জাস্ট এটাকে দ্বিগুণ করে দিলাম যে 300 পিক্সেল। তো আমরা চাইলে এটাকে জাস্ট এরকম ভাবে জিনিসটাকে করতে পারি যে যখনই এখানটাতে কেউ ক্লিক করবে তখন আমরা এখানে দিয়ে দিলাম মনে করুন প্লাস ইকুয়াল 150 পিক্সেল, ঠিক আছে? অর্থাৎ এটা কি করবে, এইটা এই উইথের যে ইনিশিয়াল ভ্যালুটা রয়েছে সেটা কত, এই 150 পিক্সেল, সেটার সাথে এই 150 কে যোগ করে জাস্ট এখানটাতে কত করে দেবে, জাস্ট 300 পিক্সেল করে দেবে, যেটা আমরা কিছুক্ষণ আগে ম্যানুয়ালি করলাম। ও কি করবে, ও জাস্ট আগের ভ্যালুটা অর্থাৎ এটার যে অরিজিনাল ভ্যালু 150 তার সঙ্গে 150টাকে অ্যাড করে জাস্ট এখানটাতে 300 করে দেবে। আর আমরা যদি চাই তাহলে হাইটের জন্য সেটা করতে পারি, তার জন্য কি করতে হবে, প্লাস ইকুয়াল এখানটাতে করে দিন 150 পিক্সেল, ঠিক আছে? জাস্ট এটাকে সেভ করলাম। তো চলুন দেখা যাক এবার কি করবে। তো এটা হচ্ছে রিলেটিভ ভ্যালু, তাই দেখুন আমি যখন এখানে ক্লিক মিতে ক্লিক করব তখন দেখুন এটা এতটুকু সরলো, ওই সেম ওয়েতে। আবার ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন এটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, দেখেছেন? এই দেখুন এটা এভাবে বাড়ছে। কেন বাড়ছে? কারণ যতবার আমি এটাতে ক্লিক করছি ও প্রথমবারের জন্য তো লেফটের থেকে এত পিক্সেল নিয়ে নিয়েছে, এটা তো আর বাড়বে না, এটা ওই সেম জায়গাতে থাকবে। বাট আমি এখানে বলে দিয়েছি যদি কেউ এখানটাতে ক্লিক করে তাহলে এই জিনিসটা দেখুন ডাইনামিক হয়ে গেছে এখন, অর্থাৎ ও সবসময় কি করবে, এই উইথের আগের ভ্যালুটার সঙ্গে নতুন এত পিক্সেল যোগ করে যে ভ্যালুটা হবে সেটাও এখানে অ্যাসাইন করবে, ঠিক আছে? তো এটাকে জাস্ট আমি একটু ভালোভাবে বোঝাই, চলুন। মনে করুন সবার প্রথমে যখন আপনি প্রথমবার এই বাটনে ক্লিক করবেন তখন কি হবে, তখন এই এলিমেন্টটা 50 পিক্সেল সরবে আর জাস্ট আগের ভ্যালুটার সঙ্গে 150 যোগ হয়ে, মনে করুন আমি এখানটাতে এটার এখন ভ্যালু হয়ে গেল, এটা 50%ই থাকলো। আর এটা মনে করুন যখন আমি ওখানে ক্লিক করেছি কিন্তু, হ্যাঁ, বাটনে ক্লিক করার পরে এই কাজগুলো হয়েছে যে ওর লেফটের থেকে এত পিক্সেল সরে গেছে, তারপরে ধরুন ওর উইথটা হয়ে গেছে এখন 300 পিক্সেল, আর তারপরে ওর হাইটটাও হয়ে গেছে মনে করুন এখন 300 পিক্সেল, ঠিক আছে? 300 পিক্সেল এটা এখন হয়েছে। এবার নেক্সট টাইম এটা হয়ে যাওয়ার পরেও যখন আপনি আবার বাটনে ক্লিক করবেন, ওই সেম বাটনটাতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আর ওর লেফটের থেকে সরবে না, কারণ লেফটের ভ্যালুটা কিন্তু স্ট্যাটিক ছিল, তাই ও 50% যেখানে 50%ই দাঁড়িয়ে যাবে। বাট এগুলো যেহেতু এখন ডাইনামিক হয়ে গেছে, ও কি করবে বলুন তো, ও ওই আগের ভ্যালুটার সঙ্গে আবার 150 পিক্সেলকে অ্যাড করবে। এবার আগের ভ্যালুটা কত ছিল, 300 পিক্সেল, দেখুন এটার সঙ্গে আবার 150 পিক্সেল অ্যাড করে ও 450 পিক্সেল করে দেবে, ঠিক আছে? আর এটাকেও ও 450 পিক্সেল করে দেবে। ব্যাস দেখুন এটা ডাইনামিক হয়ে গেল। এই কারণে দেখবেন যতবার আপনি ওই বাটনে ক্লিক করবেন ওর উইথ আর হাইটটা দেখবেন ডাইনামিক ভাবে শুধুমাত্র বেরিয়ে যাচ্ছে, যেহেতু আপনি এখানটাতে প্লাস ইকুয়াল ব্যবহার করেছেন। আপনি যদি আবার বাটনে ক্লিক করেন তাহলে দেখবেন এটা তো সেম থাকবেই, লেফটের থেকে যেটা আগে ছিল সেটাই থাকবে, আর শুধুমাত্র উইথটা কি হবে, ওই 450 সাথে আবার 150 অ্যাড হয়ে যে ভ্যালুটা হয় সেটা উইথের মধ্যে অ্যাড হয়ে যাবে, আবার এই 450 সঙ্গে 150 অ্যাড হয়ে যেটা হয় সেটা হাইটের মধ্যে অ্যাড হয়ে যাবে। এইভাবে গোটা জিনিসটা কাজ করে। তো এইভাবেও আপনি জিনিসটাকে কিন্তু ডাইনামিক করতে পারেন। এটা মাঝে মাঝে কিন্তু খুব ইউজফুল, যে আগের ভ্যালুটার সঙ্গে এই নতুন ভ্যালুটা সবসময় অ্যাড হবে, ঠিক আছে? মাঝে মাঝে এরকম রিকোয়ারমেন্ট আসে যে যতবার কেউ ওই বাটনটাতে ক্লিক করবে এর উইথটা আস্তে আস্তে অটোমেটিক্যালি এত পিক্সেল করে বাড়বে। তো এটাকে আমরা সেভ করলাম। তো দেখুন এখানে এসে রিফ্রেশে প্রেস করলাম, তো দেখুন এখানে সেম জিনিসটা হবে। আমি জাস্ট ক্লিক মিতে ক্লিক করলাম, দেখুন প্রথমবারের জন্য ওর লেফট থেকে 50% সরলো আর উইথটা জাস্ট 150 পিক্সেল করে বেড়ে গেল, উইথ আর হাইট। এবার যতবার তারপরে যদি আপনি ক্লিক মিতে ক্লিক করেন লেফটের দিক থেকে কিন্তু আর সরবে না, কারণ ওটা স্ট্যাটিক। এবার যেগুলো ডাইনামিক উইথ আর হাইট দেখবেন সেটা 150 পিক্সেল করে দেখবেন অ্যাড হচ্ছে বা বাড়ছে। তাই দেখুন এখানে ক্লিক করুন, ক্লিক মি, দেখুন বাড়লো, আবার ক্লিক মি, দেখুন বাড়ছে, দেখেছেন? যতবার ক্লিক করবেন এটা শুধুমাত্র বেরিয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে জিনিসগুলোকে কিন্তু ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে? তো তার জন্য জিনিসটা এইভাবে তৈরি করতে হয়। তো আশা করি এই প্লাস ইকুয়ালের কনসেপ্টটা আপনারা বুঝতে পারলেন, ঠিক আছে? তো এবার আমি এখানে আমাদের যে বিভিন্ন অন্যান্য প্যারামিটারগুলো রয়েছে, কারণ এই অ্যানিমেটের মধ্যে এটুকু দেখলেন এটা হচ্ছে জাস্ট প্রপার্টি ডিক্লারেশনের জন্য বা অ্যানিমেট করার জন্য। এখানে আরো দুখানা প্রপার্টি আমরা দিতে পারি, একটা হচ্ছে স্পিড আর একটা হচ্ছে আপনার কলব্যাক, তাই না? তাই মনে করুন ফর দ্য মোমেন্ট আমরা এখান থেকে এত কিছুকে লিখলাম না, জাস্ট এগুলোকে সব কিছুকে সরিয়ে দিলাম, অ্যানিমেটটাকে আবার আগের জায়গাতে নিয়ে চলে আসলাম, আর এখানটাতে জাস্ট এগুলো থাকুক, কোনো সমস্যা নেই। তো দেখুন আমরা জাস্ট এভাবে লিখি, তাই তো, যে ওয়ানটাকে আমি অ্যানিমেট করতে চাই। এবার অ্যানিমেট করার জন্য আমরা জানি সবার প্রথমে এখানে আমাকে একটা প্রপার্টি দিতে হয় যে কোন কোন এলিমেন্টের উপরে বা কোন কোন প্রপার্টির মাধ্যমে আমি অ্যানিমেশনটা করতে চাইছি। তো তারপরে আমাকে জাস্ট কমা দিয়ে এখানটাতে একটা স্পিড দিতে হয়। নর্মালি দেখুন আমরা জানি যে স্লো, ফাস্ট এগুলো দেওয়া থাকে, আমরা চাইলে এখানটাতে স্লো, ফাস্ট এই সমস্ত কিওয়ার্ড দিতে পারি, বা আমরা চাইলে এখানটাতে কিন্তু মিলি সেকেন্ডও দিতে পারি, যেরকম আমি এখানে দিলাম এই যে 2000 মিলি সেকেন্ড, তাই না? তো আমরা এখানটাতে জাস্ট এখানটাতে স্লো দিয়ে দিচ্ছি। আর এই অ্যানিমেটের মাধ্যমে মনে করুন আমি এখানটাতে একটা প্রপার্টি নিয়ে কাজ করছি, আমি দিলাম এখানটাতে উইথ, মনে করুন এটা 500 পিক্সেল উইথ হবে,
অর্থাৎ যেই মুহূর্তে সরি এটাকে জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিই, অর্থাৎ যেই মুহূর্তে কেউ এই 1 বলে বাটনটাতে ক্লিক করবে এই এলিমেন্টের উইথ 500 পিক্সেল বাড়বে অ্যানিমেশনের মাধ্যমে, তাই না? তাই দেখুন এটাকে আমরা সেভ করলাম, তো আমরা এইখানটাতে যাই, যাওয়ার পরে একবার রিফ্রেশে প্রেস করি, তো দেখুন যেই মুহূর্তে আপনি এখানটাতে ক্লিক করবেন দেখুন জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে এটা বাড়লো। এবার দেখুন এটা কিন্তু আগের মতো খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়নি, দেখুন এটা স্লো ভাবে গেছে, কারণ কি, কারণ এখানটাতে আমরা এই স্লো প্রপার্টিটা রেখে দিয়েছি, স্পিডটা বলে দিয়েছি। ইভেন আপনি যদি এখানটাতে চাইতেন যে 2000 মিলিসেকেন্ড দিয়ে দেবেন, দেখবেন এটা আরো স্লোতে যাবে। দেখুন এখানে রিফ্রেশে প্রেস করলাম, ক্লিক মি, দেখুন 2 সেকেন্ড সময় ধরে কিন্তু অ্যানিমেশনটা হলো, তাই না? সো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখানটাতে কিওয়ার্ডও দিতে পারি স্লো, ফাস্ট, আর এখানটাতে আমরা দিয়ে দিতে পারি মিলি সেকেন্ড, তাই না? তো এটাকে আমরা স্লো করে দিলাম, এখানটাতে রিফ্রেশে প্রেস করলাম, এখানে গেলাম, দেখুন এটা হচ্ছে। আর যেটা আমরা এখানে করতে পারি, গত পর্বে আমরা কলব্যাক শিখেছিলাম, তো আমরা এখানটাতে চাইলে কলব্যাক ফাংশন দিতে পারি। আমরা জানি কলব্যাক মানেই হচ্ছে সেটা হচ্ছে একটা ফাংশন, তাই না? তো এই ফাংশনটা কখন কাজ করে, যেই মুহূর্তে আপনার এই কাজটা হয়ে যায়, অর্থাৎ পুরো অ্যানিমেশনের কাজটা হয়ে যাবে, তখনই কিন্তু এই কলব্যাক ফাংশনটা কাজ করবে। মনে করুন আমি এখানটাতে একটা অ্যালার্ট লিখে দিলাম, যে অ্যালার্ট, আর এখানে একটা জাস্ট দিয়ে দিন হ্যালো। সো এই হ্যালোটা কখন প্রিন্ট হবে, যখন অ্যানিমেশনটা কমপ্লিট হবে, অর্থাৎ এই এলিমেন্টের উইথ যখন 500 পিক্সেল অ্যানিমেশনের মাধ্যমে শেষ হবে, তারপরে এই অ্যালার্ট হ্যালোটা প্রিন্ট হবে। এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন অ্যানিমেশন কমপ্লিট হলো, তারপরেই কিন্তু হ্যালো মেসেজটা আসলো, তার আগে কিন্তু আসলো না, তাই না? তো এই কলব্যাক নিয়ে আমি গত পর্বে আপনাদেরকে খুব বিস্তারিতভাবে আলোচনা করেছি, আপনারা প্রয়োজন হলে আগের পর্বটি কাইন্ডলি দেখে নেবেন, ঠিক আছে? তো এইভাবে আমরা অ্যানিমেশনের বিভিন্ন প্রপার্টিগুলো নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে জাস্ট সেই ডিক্লারেশনের জন্য যে আমরা কোন কোন প্রপার্টির উপর অ্যানিমেশন করতে চাই। এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে কলব্যাক, তাই না? বেশ, তো এটুকুকে আমরা রিমুভ করে দিই, আবার আমরা জিনিসটাকে খুব যেটা আগের মতো ছিল অ্যানিমেশনটাকে সেভাবে করে দিই। আমরা চাইলে অনেকগুলো প্রপার্টি এভাবে লিখতে পারি, ঠিক আছে? তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে ধরুন এই উইথটা রয়েছে না, এই উইথের জায়গায় এমন নয় যে আমরা শুধুমাত্র 500 পিক্সেলও দিতে পারি, এখানটাতে একটা আমরা কিওয়ার্ড দিতে পারি, যেরকম হচ্ছে টগল। মনে আছে আমরা সেই হাইট, শো, টগল শিখেছিলাম? তো এই টগল জিনিসটা কি করবে, যদি এই উইথটা ধরুন ভিজিবল অবস্থায় থাকে তাহলে ওটাকে জাস্ট অ্যানিমেশনের মাধ্যমে ও হাইট করে দেবে, বা উইথটা জাস্ট ও কমিয়ে আনবে। আবার ধরুন যদি উইথটা কম অবস্থায় থাকে তাহলে উইথটাকে জাস্ট ও বাড়িয়ে দেবে, এই জিনিসটাও করবে। এটাকে জাস্ট সেভ করলাম, দেখুন আপনারা জাস্ট এক্সাম্পলটা দেখলেই আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমি যেই মুহূর্তে বাটনে ক্লিক করব, এই .1 এর যে উইথটা থাকবে সেটা টগল হবে। তো দেখুন এটাকে আমরা সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, বাই ডিফল্ট এটা এরকম রয়েছে, তাই না? ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন ওটা যেহেতু ওটা শো অবস্থাতে ছিল, এবার শো থাকা অবস্থাতে কি থাকবে, টগলটা কি করবে, ওটাকে জাস্ট হাইড করে দেবে। দেখুন এটা হাইড হয়ে গেল। এবার এটা হাইড হওয়া অবস্থাতে রয়েছে, ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন এটা আবার শো হয়ে গেল, ঠিক আছে? এটা হাইটের ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ এখানে যদি আপনি দিয়ে দিতেন হাইট, তখন এটা কি হতো, দেখুন রিফ্রেশ প্রেস করলাম, এখন এটা শো অবস্থাতে রয়েছে, হাইট কি করবে, জাস্ট এটাকে দেখবেন উপরের দিকে নিয়ে গিয়ে হাইটটাকে 0 করে দেবে। দেখুন জাস্ট এটাকে জাস্ট ও হাইড করে দিল। যেহেতু আপনি টগল ব্যবহার করেছেন, যদি শো থাকে তাহলে হাইড করবে, আর যদি হাইট থাকে তাহলে শো করবে। এখন কি অবস্থা রয়েছে, হাইড অবস্থায় রয়েছে, ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন এটা শো হয়ে গেল, ঠিক আছে? এটা টগলের কাজ, আপনি এই জিনিসটাকে জাস্ট সমস্ত জায়গাতেই ব্যবহার করতে পারেন, হাইট, শো, টগল। আর এখানটাতে আপনি শুধুমাত্র টগল নয়, এখানটাতে হাইডও ব্যবহার করতে পারেন, যে যদি এলিমেন্টটা ভিজিবল থাকে তাহলে সেটাকে হাইড করে দেবে। এখানে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এখন শো রয়েছে, জাস্ট ক্লিক মিতে ক্লিক করুন, এটা জাস্ট হাইড হয়ে গেল। এবার এখানে আবার ক্লিক মিতে ক্লিক করলে কিন্তু এমন নয় যে শো হয়ে যাবে, কারণ সেটা টগলের ক্ষেত্রেই পসিবল ছিল। এখন তো আপনি শুধুমাত্র এটা লিখেছেন যে জাস্ট ক্লিক মিতে ক্লিক করলে জিনিসটা হাইড হয়ে যাবে, এবার ও অলরেডি হাইড হয়ে রয়েছে, আপনি ওকে আর কিভাবে হাইড করবেন? দেখুন এটা আর কাজ করবে না, তাই না? ওটা টগল হলে তাহলে নয় জিনিসটা কাজ করতো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন, যে এখানটাতে আপনি শো দিতে পারেন, এখানটাতে দিয়ে দিলাম শো। এবার শো জিনিসটা কখন কাজ করবে, যদি এটা ডিসপ্লে নান থাকে। সো আমি এটাকে বাই ডিফল্ট করে দিলাম ডিসপ্লে নান, অর্থাৎ আমি এলিমেন্টটাকে ফার্স্ট অফ অল দেখাবো না। সো আমি ডিসপ্লে নান করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এটা এখন বাই ডিফল্ট নান অবস্থায় রয়েছে, ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন এটা শো হয়ে গেল, ঠিক আছে? তো আপনি চাইলে এই কিওয়ার্ডগুলো এখানটাতে চাইলে দিতে পারেন, কেমন? তো দেখুন কিছুক্ষণ আগে আমরা দেখলাম, যখন আমরা জাস্ট প্রথমের দিকে যে এক্সাম্পলগুলো দেখেছিলাম, যে ও লেফট থেকে সরবে, তারপরে লেফট থেকে সরতে সরতেই কিন্তু ও উইথও বাড়বে, হাইটও বাড়বে, এটা দেখেছিলাম, তাই না? বাট আমরা যদি ওরকম ভাবে করতে চাই, যে প্রথমে লেফটের দিক থেকে এত পিক্সেল সরবে, সরার পরে ও উইথ বাড়বে, তারপরে হাইট বাড়বে, এরকম ভাবে, অর্থাৎ স্টেপ বাই স্টেপ করব। অর্থাৎ দেখুন আমি আবার একটু কন্ট্রোল জেড করি, দেখা যাক আমরা আগের এক্সাম্পলটা যেতে পারি নাকি। তো দেখুন এটা হচ্ছে সেই এক্সাম্পলটা। তো আমি যখন এটাকে সেভ করব, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, তখন কি হবে, যখনই আমি এখানে ক্লিক করব তখন ও লেফটের থেকে 50% সরতে সরতেই কিন্তু একসাথে উইথও বাড়বে, হাইটও বাড়বে, তাই না? ক্লিক মিতে ক্লিক করুন, দেখুন একসাথে তিনটে জিনিসই কিন্তু হচ্ছে। বাট আমি যদি এরকম চাইতাম যে প্রথমে ওর লেফটের থেকে এত পিক্সেল সরুক, তারপরে এখানে এসে ওর উইথটা বাড়বে আর হাইটটা বাড়বে, তাহলে দেখুন আমি স্টেপ বাই স্টেপ সবকিছু করতে চাচ্ছি, অর্থাৎ প্রথমে এইটা হবে, তারপরে এইটা হবে, তারপরে এইটা হবে,
এটা করার জন্য কি করতে হবে, এটার জন্য আমাদের অ্যানিমেশনের কিউ সম্পর্কে জানতে হবে, ঠিক আছে। বাই ডিফল্টও কি করে, একসাথে সব কিছু করতে করতে যায়, লেফটটাও বাড়বে, উইথটাও বাড়বে, হাইটটাও বাড়বে। বাট আমি যদি চাই স্টেপ বাই স্টেপ হোক, তখন আমাকে jQuery-তে এই কিউ বলে জিনিসটাকে জানতে হবে, কিউ, কিউ ইউ ই ইউ ই, ঠিক আছে। এই কিউ ফাংশনালিটি সম্পর্কে জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো চলুন দেখা যাক সেটা জিনিসটা কি হয়। সো আমি যদি চাই যে প্রতিটা কাজ একটার পর একটা এভাবে হোক, তখন আমরা এভাবে jQuery-তে কিউ জিনিসটাকে ব্যবহার করতে পারি। তো দেখুন, এর জন্য জাভাস্ক্রিপ্টের জাস্ট ভেরিয়েবল সম্পর্কে জানাটা আপনার একটুখানি প্রয়োজন হবে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে অবশ্যই জাভাস্ক্রিপ্ট জিনিসটাকে কিছুটা হলেও একটুখানি জেনে নেবেন। বেসিক ফাংশনালিটি জানলেই হবে, অ্যাডভান্স কোনো কিছু লাগবে না jQuery জানার জন্য। তো দেখুন, সবার প্রথমে আমরা কিউ জিনিসটা কিভাবে করতে পারি, আমরা এইভাবে করতে পারি। দেখুন, আমরা সবকিছুকে রিমুভ করে দিলাম ফর দ্য মোমেন্ট। তো আমরা সবার প্রথমে আমরা চাইলে ঠিক সেম ওয়েতে আমরা চাইলে অনেকগুলো অ্যানিমেশন একসাথে লিখতে পারি। যেরকম আমরা এখানটাতে লিখলাম .1, ঠিক আছে, সরি, এটাতে জাস্ট সিঙ্গেল কোটেশনের মধ্যে দিয়ে দিন .1.animate, মনে করুন আপনি এটা করলেন, ঠিক আছে। এবার আপনি সবার প্রথমে কি করতে চাচ্ছেন, এখানটাতে আপনি চাচ্ছেন যে এটার লেফট থেকে আমি দেব লেফট কোলন, আপনি এখানটাতে দিয়ে দিন মনে করুন 20%, এটা করব, ঠিক আছে। আর এটা আমি মনে করি একটা স্পিড দিয়ে দিচ্ছি যে এটা হবে এখানটাতে দিয়ে দিন 1 সেকেন্ড, ঠিক আছে। এবার আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আমরা চাইলে সমস্ত প্রপার্টিগুলোকে জাস্ট একটার মধ্যে দিতে পারি। এবার আমরা যদি সমস্ত প্রপার্টিগুলোকে একটার মধ্যে দিই, তাহলে কি হবে, সেই সবগুলো জিনিস কিন্তু একসাথে হবে। আমরা যদি চাই যে একটার পর একটা হোক, তখন আমাদেরকে এইভাবে করতে হবে যে প্রথমে এইটা হও, অর্থাৎ আমাকে মাল্টিপল অ্যানিমেট ফাংশনটাকে লিখতে হবে মাল্টিপল বার। দেখুন, আমরা প্রথমত এইটা চাইছি, তারপরে কি চাইছি, যেই মুহূর্তে এইটা হয়ে যাবে তারপরে আমি চাইছি যে এইটা হোক, অর্থাৎ .1.animate। এবার আমি চাইছি যে ওর উইথটা হোক 300 পিক্সেল। আর এখানেই আমি জাস্ট এটাকে একটুখানি বেটার করার জন্য আমি একটা কাজ করি, যেহেতু আপনি অনেকগুলো জিনিসকে একসাথে লিখবেন, আপনি চাইলে এখানেও দিয়ে দিতে পারেন কমা, আমি এখানে দিয়ে দিচ্ছি যে হাইটটা হোক সিঙ্গেল কোটেশনের মধ্যে 300 বা 300 পিক্সেল, ঠিক আছে। এবার এক্ষেত্রে জিনিসটা কি হবে বলুন তো, সবার প্রথমে এইটা হবে যে এলিমেন্টটা প্রথমত লেফটের দিক থেকে 20% সরে আসবে, তারপরে কার কাজ শুরু হবে, এই যে এটার যে এলিমেন্টটা, তারপরে উইথ বাড়বে আর হাইট বাড়বে। দেখুন, এটাকে আমরা সেভ করলাম, এইখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, এখানটাতে জাস্ট এই ক্লিক মিতে ক্লিক করুন। প্রথমে দেখুন লেফটেরটা হলো, তারপরে দেখুন এই জাস্ট এই উইথ আর হাইটের কাজটা হলো। আর তখন কি হচ্ছিল, তখন একসাথেই কিন্তু সবগুলো হচ্ছিল, অর্থাৎ লেফটও বাড়ছিল, উইথও বাড়ছিল, হাইটও বাড়ছিল, তাই না। তাই আপনি যদি চান যে স্টেপ বাই স্টেপ একটার পর একটা হোক, তখন আপনাকে এইভাবে কিউ জিনিসটাকে ব্যবহার করতে হবে, যে প্রথমে এইটা হোক, এটাকে বলা হয় কিউ, যে প্রথমে এইটা হবে, তারপরে এইটা হবে। তারপরে ধরুন আপনি চাইছেন যে এটাকে আমি কপি করলাম, এখানে গেলাম, বা মনে করুন আমি এটাকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। আপনি চাইছেন যে এবার লেফটের দিক থেকে ও চলে যাবে আপনার হচ্ছে 0-তে, ঠিক আছে। মনে করুন এখানটাতে লেফটের দিক থেকে 0-তে চলে যাবে, 0%, বা শুধু 0 দিলেও হয়, কোনো সমস্যা নেই। এটাকে আমরা সেভ করলাম, তাই এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। তাই দেখুন, সর্বপ্রথমে কি হবে, লেফটের দিক থেকে 20% সরবে, উইথ আর হাইটটাকে বড় করবে। এবার ওই বড় হওয়া অবস্থায় ও ওখান থেকে বাদিকে চলে আসবে, এখান থেকে গেল, বড় হলো, তারপরে দেখুন বাদিকে চলে আসলো। আর তার দরুন দেখুন আমাদের এই যে বাটনটা রয়েছে সেটা এখন আর দেখা যাচ্ছে না, তাই না। তাই আপনি সর্বশেষ যেটা দিয়ে থাকবেন সেটাই কিন্তু ও নিয়ে থাকবে। দেখুন, সর্বশেষ আমি এটাই দিয়ে রেখেছি যে ওর উইথ আর হাইটটা এত পিক্সেল হোক, ও কিন্তু আবার ওই কমে আসবে না, ও ওইটাতেই স্টিক হয়ে থাকবে। আপনি যদি চান যে কমাতে, তখন কিন্তু আপনাকে জাস্ট এভাবে কমিয়ে দিতে হবে, যে এটাকে আবার আমি এখান থেকে কপি করলাম, আবার জাস্ট এখানটাতে পেস্ট করলাম। এবার আপনি ধরুন এখানটাতে চাইছেন যে এটা হয়ে যাক 150 পিক্সেল, এটাও হয়ে যাক 150 পিক্সেল, ঠিক আছে। এটাকে সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম। দেখুন এবার কি হবে, ক্লিক করলাম, গেল, বড় হলো, লেফটের দিকে গেল, কমে আসলো, তাই না। বেশ। অ্যান্ড ইভেন আপনি চাইলে এখানটাতে ফন্ট সাইজ নিয়েও কাজ করতে পারেন। মনে করুন এই .1-এর ভিতরে তো আমাদের কোনো কিছু নেই, তো এই .1-এর ভিতরে আমি একটা টেক্সট লিখে দিলাম যে jQuery, এটা লিখলাম, ঠিক আছে। সো ফর দ্য মোমেন্ট দেখুন jQueryটার টেক্সটটা কিরকম থাকবে, এরকম থাকবে। তো তো এটার একটা কাজ করুন, এটার হোয়াইট কালার দিয়ে দিন একটুখানি। সো আমি এখানটাতে গেলাম, এখানটাতে যাওয়ার পরে আমি এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, ঠিক আছে। এটাকে সেভ করলাম, তো দেখুন এটার কালারটা এখন হোয়াইট হয়ে যাবে, jQuery খুব ছোট দেখাচ্ছে। সো এবার কি হবে, যখন আপনি চাইছেন যে যদি কেউ ক্লিক মিতে ক্লিক করে, এটা লেফটের দিক থেকে সরলো, সরার পরে আপনি চাইছেন যখন এই উইথ আর হাইটটা বাড়ছে, তখন যেন ফন্টের সাইজটাও যাতে বেড়ে যায়,
তখন আপনি কি করবেন বলুন তো, ওটা কোথায় করবেন? এই যে এখানে ফন্টের সাইজ যেহেতু আমরা পিক্সেল ব্যবহার করতে পারি, অর্থাৎ ওখানে নাম্বার ব্যবহার করতে পারি, তাই সেটাকে কিন্তু আমি অ্যানিমেশনের মধ্যে দিতে পারি বা অ্যানিমেট বলে ফাংশনের মধ্যে কিন্তু দিতে পারি, কোনো সমস্যা হবে না। তাই দেখুন প্রথমে আপনি চাইছেন যে 20 পিক্সেল সরুক, তারপরে যখন উইথ আর হাইট বাড়ছে তখন আপনি চাইছেন তখন যেন ফন্টের সাইজটাও যাতে বাড়ে। এবার তার জন্য আপনি এখানটাতে আবার কমা দিয়ে ওই প্রপার্টিটা লিখতে হবে। এবার দেখুন আপনি যখন একসাথে এতগুলো প্রপার্টি লিখছেন তখন এই জাস্ট পাশে পাশে কমা কমা দিয়ে যেতে পারেন, বা আপনি সব থেকে ভালো হয় এই জাস্ট অ্যানিমেশনটা এখানটাতে একটা এন্টার প্রেস করলাম, আর এই জাস্ট এই যে অবজেক্টটা এখানে একটা এন্টার প্রেস করলাম। এবার বাদ বাকি এগুলোকে সব আমি কি করলাম, এই একটা একটা লাইনে লিখে দিলাম, এই যে দেখুন পরপর পরপর, তাহলে আমার সুবিধা হবে জিনিসগুলোকে করতে। এবার দেখুন আমি উইথ লিখেছি, হাইট লিখেছি, এবার আমাকে কি করতে হবে, ফন্ট সাইজ, এখানে কমা দিলাম, এন্টার প্রেস করলাম। এবার ফন্ট হাইফেন সাইজ আমাকে লিখতে হয় কিন্তু সিএসএস এ, তাই না? তাই এখানে আমাকে কি করতে হবে, ক্যামেল কেসিং করতে হবে। এখানে ফন্ট সাইজ কোলন দিয়ে দিলাম। কত দিতে চাইছেন? মনে করুন এটা বাই ডিফল্ট থাকে 16 পিক্সেল, আপনি চাইছেন যে 25 পিক্সেল করতে, 25 পিক্সেল। এটাকে জাস্ট সেভ করলাম। দেখুন এবার এটা 25 পিক্সেল হয়ে যাবে। হওয়ার পরে আপনি চাইছেন যে এটা তো নয় বেড়ে গেল, তারপরে জাস্ট এলিমেন্টটা জাস্ট লেফটের দিকে সরে আসবে, তারপরে যখন এই উইথ আর হাইটটা যখন কমে আসবে তখন আপনি চাইছেন আবার ওটাকে, এখানে দেখুন আমি ভুল করে সেমিকোলন দিয়ে দিয়েছি, এটা হবে না, তখন আপনি আবার ওটাকে 16 পিক্সেলে নিয়ে যেতে চাইছেন। তাই দেখুন আমি এখানে কমা দিলাম, এখানটাতে আমি ফন্ট সাইজটা দিয়ে দিলাম ডিফারেন্সিয়েট করার জন্য, যে দেখুন আমরা এইভাবেও দিতে পারি, আবার এইভাবে একটা লাইনের মধ্যেও দিতে পারি। এটাকে আমরা জাস্ট আবার 16 পিক্সেলে নিয়ে চলে আসলাম। এটাকে জাস্ট সেভ করলাম, এখানে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম। দেখুন এবার জিনিসটা কি হবে, ফার্স্টে ক্লিক মিতে ক্লিক করব, ও কি করবে 20 পিক্সেল সরবে বা 20% সরবে, তারপরে উইথ আর হাইট বাড়ার সাথে সাথে কিন্তু ফন্ট সাইজটাও বাড়বে, তারপরে আবারও 0%-এ চলে আসবে, তারপরে আবার উইথ আর হাইট কমার সাথে সাথে ফন্ট সাইজটাও কমবে, তাই না? দেখুন কিভাবে হয়, ক্লিক করলাম, এটা হলো, এইটা হলো, ব্যাক করলো, আবার কমলো। দেখুন এটার সাথে সাথে কিন্তু ফন্ট সাইজটাও বাড়ছে কমছে, তাই না? তাই আপনি চাইলে এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানটাতে করতে পারেন। কাইন্ডলি ওই লিস্টগুলো দেখে নেবেন যে কোন কোন প্রপার্টির উপরে আপনি অ্যানিমেট করতে পারেন, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখুন আমরা এখানটাতে আরেকটা ট্রিক্স অবলম্বন করতে পারি। এখানটাতে দেখুন প্রতিটা সময় আমাকে কিন্তু এই $1 এভাবে কিন্তু বলতে হচ্ছে, তার মানে দেখুন প্রতিবার ও এলিমেন্টটাকে সিলেক্ট করছে। তো আমরা এই কাজটাকে আরো বেশি ফাস্ট করতে পারি, অর্থাৎ ও দেখুন ও যতবার ও জিনিসটাকে সিলেক্ট করছে ওর তো একটা কাজ করছে, তাই না? যে ও এই ডমে যাচ্ছে, যাওয়ার পরে সিলেক্ট করছে, তার উপরে অ্যানিমেট করছে। তাই আমরা দেখুন এখানে যেহেতু আপনি একটা এলিমেন্টের ওপরেই সমস্ত কাজগুলো করছেন, বা একটা এলিমেন্টই যখন বারবার করে রিপিট হচ্ছে আপনি বুঝতে পারছেন, তখন আপনি কি করবেন, এই এলিমেন্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে আপনি স্টোর করে রেখে দিতে পারেন। তো আমি এখানে একটা কাজ করলাম, আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, লেট ELM, ঠিক আছে, একটা এলিমেন্ট একটা ভেরিয়েবল তৈরি করলাম, বা আপনি যে কোনো কিছু করতে পারেন, যে var ধরুন 1 div, ঠিক আছে, বা div1 এভাবে লিখতে পারেন। এটা একটা ভেরিয়েবল হয়ে গেল। এখানটাতে ইকুয়াল টু দিয়ে আপনি চাইলে এই যে সিলেক্টরটা রয়েছে এটাকে জাস্ট এখান থেকে কপি করে এখানটাতে পেস্ট করে দিতে পারেন, ব্যাস। তাহলে দেখুন যেই মুহূর্তে আমি বাটনে ক্লিক করব তখন সাথে সাথে জাভাস্ক্রিপ্ট কি করবে, ওই 1 বলে যে সিলেক্টরটা রয়েছে ওটাকে জাস্ট এই ভেরিয়েবলটার মধ্যে দিয়ে দেবে। এবার দেখুন ও প্রথমবারই একবারে সিলেক্ট করে ফেললো। এবার আমরা কি করতে পারি, এবার আমরা এই 1 বলে ডিভটাকে আমরা যত জায়গাতে এই 1টা ব্যবহার হচ্ছে তত জায়গাতে এভাবে দিয়ে দিতে পারি, এই যে ডলার সমেত। দেখুন এখানটাতে দিয়ে দিলাম, এখানটাতে পেস্ট করে দিলাম, এখানটাতে পেস্ট করে দিলাম। তো এতে কি হবে, এতে কিন্তু জাভাস্ক্রিপ্টকে আর প্রতিবার ওই জাস্ট ওইটাকে সিলেক্ট করতে হবে না। আগে কি করতে হচ্ছিল, প্রতিবার ও 1টাকে সিলেক্ট করছিল তারপর অ্যানিমেট করছিল, প্রতিবার 1টাকে সিলেক্ট করছিল অ্যানিমেট করছিল। কিন্তু দেখুন এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, ও প্রথমবারই 1টাকে সিলেক্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিল, তারপরে যতবার ওই 1 বলে এলিমেন্টটা আমার প্রয়োজন হলো আমি কি করছি, ওই জাস্ট ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করছি, তাই না? এতে আমার যে কোয়েরিটা একটু ফাস্ট হয়ে গেল। দেখুন এইভাবে জিনিসটা করলে সবসময় ভালো হয়। যখন দেখবেন আপনাকে মাল্টিপল টাইম একটা জিনিসকে জাস্ট সিলেক্ট করার জন্য রিপিট করতে হচ্ছে, ওটাকে রিপিট করবেন না, ওটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিন, তারপরে ওই ভেরিয়েবলটাকে ইউজ করুন বা এটাকে রিইউজ করুন। এটাকে আমরা সেভ করলাম। দেখুন এখন সেম কাজটা আপনি এখানটাতে দেখতে পারবেন। এটাকে জাস্ট রিফ্রেশে প্রেস করলাম, জাস্ট এটাকে জাস্ট ক্লিক মিতে ক্লিক করুন। দেখুন এটা হলো, এইটা হলো, এইটা হলো, এটা হলো, সবকিছুই হচ্ছে, বাট দেখুন এখানটাতে আরো স্মুথ হচ্ছে কারণ এখানে আমি ভেরিয়েবল ব্যবহার করেছি, তাই না? তো সবসময় এইভাবে আমরা জিনিসটা করব। তো এটা কখনো এমন নয় যে jQuery অ্যানিমেট ফাংশন জাস্ট একটা জিনিস নিয়েই কাজ করে বা একটা জিনিসই এর মধ্যে আছে। jQuery অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে আরো অনেক কিছু আছে, আপনারা যদি এক্সপ্লোর করেন তাহলে বুঝতে পারবেন। কারণ দেখুন এই যে আমরা জিনিসটাকে এইভাবে লিখেছি, এটা লেখার অনেক রকমের ওয়ে রয়েছে। যেরকম ধরুন আমি এখান থেকে যদি কন্ট্রোল জেড করি সমস্ত কিছু, তাহলে দেখুন কন্ট্রোল জেড করলাম, এটা আগে এরকম ধরনের ছিল, তাই না? সো আমরা চাইলে জিনিসটাকে আরো একটুখানি সিম্পল করতে
করতে পারি। যেরকম দেখুন এটা এরকম ছিল, তো আমরা কি করছিলাম, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করছিলাম। তো আমরা চাইলে এটাকে ভেরিয়েবলের মধ্যে স্টোর না করে আমরা এই যে অ্যানিমেটগুলো রয়েছে এগুলোকে আমরা এভাবে দিতে পারি, যে ধরে নিন আমি শুধুমাত্র এটা একবার ডিক্লেয়ার করব আর তার পরের বার থেকে সবগুলো জিনিসগুলোকে আপনি এখান থেকে রিমুভ করে দিন। যেরকম এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম, ডটগুলো কিন্তু থাকবে, হ্যাঁ, এগুলোকে জাস্ট সবগুলোকে রিমুভ করে দিন। তাহলে এটা এখন এরকম হয়ে গেল। এবার এখানে এরর কেন দেখাচ্ছে, আপনি এখানে সেমিকোলন দিতে পারবেন না। যখন আপনি একটা সিলেক্টরের উপরে মাল্টিপল টাইম এভাবে অ্যানিমেট ফাংশনটাকে ইউজ করতে যাবেন, তখন এই যে প্রথম যে সিলেক্টরটা রয়েছে বা প্রথম যে অ্যানিমেটটা রয়েছে এখানটাতে সেমিকোলন না দিয়ে আপনি জাস্ট কমা ব্যবহার করতে পারেন। এভাবে এভাবে আমি কমা দিলাম, বা আপনার কমা দেওয়ারও দরকার নেই। মনে করুন আমি এটা দিলাম, তারপরে এটাকে সরিয়ে দিলাম, এটা সরিয়ে দিলাম, তারপরে একবারে শেষে আপনি কমা দিয়ে দিন। আপনি এভাবে দিতে পারেন, ঠিক আছে, যে এটা হচ্ছে আপনার ডট ওয়ান, তারপরে দেখুন এটা একটা অ্যানিমেট, ডট অ্যানিমেট, তারপরে আবার সেই ডট অ্যানিমেট, আবার তারপরে ডট অ্যানিমেট, আবার ডট অ্যানিমেট। এটা জাস্ট কিন্তু সেই কিউর মতোই হয়ে গেল, ঠিক আছে, বাট আমাদেরকে এরকমভাবে ভেরিয়েবলের মধ্যেও সেট করতে হলো না। আমরা একসাথে সবগুলো অ্যানিমেটকে জাস্ট এভাবে ডিক্লেয়ার করতে পারি। এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন কাজটা সেম হবে, এখানে যাবে, বড় হবে, এদিকে আসবে, ছোট হবে, ঠিক আছে। তো সেম ওয়েতে আবার দেখুন এই যে আমরা পিক্সেল ব্যবহার করছি এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি। যেরকম আমরা চাইলে এখান থেকে জাস্ট এই কোটেশনগুলোকে সরিয়ে দিতে পারি, এভাবে কোটেশনগুলোকে সরিয়ে দিতে পারি, বাট কোটেশনগুলোকে সরিয়ে দিলে কিন্তু আপনাকে পিক্সেলটাকে সরিয়ে দিতে হবে, কারণ এখানটাতে আপনাকে শুধুমাত্র একটা নাম্বার রাখতে হবে, ও বুঝেই নেবে অটোমেটিক্যালি যে এটা পিক্সেল, ঠিক আছে। দেখুন এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এইটা হলো, এইটা হলো, এদিকে আসলো, এইটা হলো, দেখেছেন তো। তাহলে আমরা এখান থেকে কিন্তু জাস্ট এই পিক্সেলগুলোকেও সরিয়ে দিতে পারি, শুধুমাত্র নাম্বার রাখতে পারি। কিন্তু আপনি যদি এভাবে জাস্ট সিঙ্গেল কোটেশনটাকে সরিয়ে দেন, তারপরে যদি মনে করেন যে পিক্সেল দেবো, সেটা কিন্তু হবে না। আপনি যদি শুধুমাত্র নাম্বার রাখতে চান তাহলে আপনি কিন্তু পিক্সেল দেওয়া যাবে না আপনাকে এখানটাতে, ঠিক আছে। বাট আপনি চাইলে এভাবে পিক্সেল দিয়ে দিতে পারেন। অনেকেই আছে যারা বিভিন্ন রকমের এখানটাতে ইউনিট ব্যবহার করেন, কেউ পিক্সেল ব্যবহার করেন, কেউ ইএম ব্যবহার করেন, তো তাদের জন্য জিনিসটা এরকমভাবে হতে পারে, ঠিক আছে। তো অনেক কিছু রয়েছে এই অ্যানিমেট ফাংশনের মধ্যে। ইভেন আমরা দেখুন অ্যানিমেটের একটা সিনট্যাক্স দেখেছিলাম, আমরা চাইলে আরেকটা সিনট্যাক্সও ব্যবহার করতে পারি। যেরকম আমি জাস্ট ছোট্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিই, পরবর্তীকালে যখন আমরা অ্যাডভান্স jQuery শিখবো তখন নয় এই অ্যানিমেটটাকে নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। তো দেখুন এখানটাতে কি হয়, আমরা এভাবে কি লিখি, এখানটাতে থাকে সিলেক্টর, আমি জাস্ট সিনট্যাক্সটা লিখছি, হ্যাঁ, এখানে থাকে হচ্ছে আপনার সিলেক্টর ডট অ্যানিমেট, তাই না, এটা থাকে। তো আমরা জানি যে এখানটাতে সবার প্রথমে দিতে হয় প্রপার্টিসকে, এখানে দিতে হয় প্রপার্টিসকে, তাই না, প্রপার্টিসগুলোকে দিতে হয়, তারপরে কমা দিয়ে এখানটাতে আমাদের দিতে হয় ডিউরেশন, তারপরে থাকে কলব্যাক। তো আমরা চাইলে ওই যে ডিউরেশন, কলব্যাক এগুলোকে আমরা আরেকভাবেও দিতে পারি। কিভাবে, আমরা চাইলে এখানটাতে এই অপশন বলে একটা জিনিস এভাবে সেট করতে পারি, অর্থাৎ যেগুলো আমরা ম্যানুয়ালি দিচ্ছিলাম না, যে এই যে 2000 বা 200, তারপরে এখানে কলব্যাক এগুলো যে দিচ্ছিলাম, এগুলো আমরা এইভাবে না দিয়ে আমরা আরেকটা এই অবজেক্টের মাধ্যমে এখানে দিতে পারি। যেরকম মনে করুন আমরা প্রপার্টিসের মধ্যে কি দিই, যে লেফট কোলন মনে করুন 200 এভাবে দিলাম তো। আর ওই যে ডিউরেশন বা কলব্যাকগুলো সেগুলো আমরা এভাবে কমা কমা না দিয়ে আমরা চাইলে সেটাকে এরকম একটা অবজেক্টের মধ্যেও দিতে পারি। তো আমরা চাইলে এই যে এটার মধ্যে আমরা জিনিসগুলোকে দিতে পারি। তো দেখুন আমি যদি আরেকটু ভালোভাবে বিস্তারিতভাবে বলি, তো এইটা হচ্ছে আমাদের সেই প্রপার্টিসের জায়গাটা, এই যে এটা হচ্ছে সেই প্রপার্টিসের জায়গাটা, আর বাদবাকি যে ভ্যালুগুলো রয়েছে সেটা আমরা চাইলে এইভাবে দিতে পারি, এই যে এটার মধ্যে, ঠিক আছে। বা আমরা যদি কন্ট্রোল জেড করি, যদি একই লাইনে থাকে তাহলে জিনিসটা এরকম ভাবে থাকে যে এটা হচ্ছে প্রপার্টিসের জায়গা এতটুকু, আর এটা হচ্ছে সেই অপশনগুলো দেওয়ার জায়গা। এবার অপশনগুলো কি কি, আপনি এখানে দিতে পারেন ডিউরেশন, মানে এখানে আপনাকে জাস্ট ওই 2000 ওভাবে লিখতে পারবেন না, আপনাকে ইন্ডিভিজুয়ালি বলে দিতে হবে যে আপনি এখানটাতে ডিউরেশন দিতে চান। তাই আপনি এখানে লিখুন ডিউরেশন কোলন কত দিতে চান, যে 200 এভাবে। তারপরে ওই যে কলব্যাক ফাংশন আপনি লিখতে চান সেটাও আপনি এভাবে লিখতে পারেন, তার জন্য আপনাকে এখানটাতে লিখতে হয় কমপ্লিট, ঠিক আছে, কমপ্লিট কোলন এখানে দিতে হয় ফাংশন। ইভেন এখানটাতে আরো অনেক অপশন রয়েছে। ইভেন এই যে ধরুন আমরা ইজ ইন বা ইজ আউট গুলো করি না, এখানটাতে আপনি বিভিন্ন রকমের অ্যাডভান্স আপনার বিভিন্ন রকমের অ্যানিমেশনগুলো করতে পারেন, যেরকম ইজ ইন আউট, বাউন্স ইন, বাউন্স আপ, এগুলো অনেক রকম করা যায়। তারপরে স্টেপ বলে একটা ফাংশন আছে, এই অ্যানিমেট বলে ফাংশনটার মধ্যে অনেক কিছু আছে, এগুলো আপনি নিয়ে অনেক কিছু কাজ করতে পারবেন। যদি আপনারা চান এই অ্যানিমেশনের উপরে যে সমস্ত প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো শিখবেন, যখন আমরা jQuery-র অ্যাডভান্স পার্টগুলো নিয়ে আলোচনা করব বা jQuery অ্যাডভান্সে যখন চলে যাব তখন আমাকে জাস্ট একটু নক করে দেবেন বা আমাকে জাস্ট একবার মনে করিয়ে দেবেন যে jQuery-র অ্যানিমেট নিয়ে আমি বলেছিলাম আপনাদেরকে কিছু অ্যাডভান্স প্রপার্টিসগুলো, যেগুলো ধরুন এর যে অ্যাডভান্স অপশনসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আপনাদেরকে শেখাবো বলেছিলাম। তো একবার জাস্ট মনে করিয়ে দেবেন, আমি তখন আপনাদেরকে শিখিয়ে দেবো। কারণ এখন যদি আমি এই অ্যানিমেট প্রপার্টিটার অ্যাডভান্স প্রপার্টিগুলো নিয়ে কাজ করাতে চাই, এই টিউটোরিয়ালটা এখন 2 ঘন্টা থেকে 3 ঘন্টাও হয়ে যেতে পারে।
বাট ঠিক আছে, কোনো সমস্যা নয়। অলরেডি আমাদের এই টিউটোরিয়ালটা অনেকটা টাইম নিয়ে নিল, কারণ এখানটাতে আমরা অনেক কিছু শিখতে পারলাম। এখানে কিন্তু অনেক কিছু রয়েছে যেটা আপনাদের জানা উচিত, বাট যেহেতু এখন আপনারা বিগিনার্স, তাই এগুলো জাস্ট বেসিক কনসেপ্টগুলোই আপনারা শিখুন। পরবর্তীকালে আস্তে আস্তে আমরা অ্যাডভান্স জিনিসও শিখবো, ঠিক আছে? তো আশা করি আজকের এই jQuery ক্লাসটা আপনাদের খুবই ভালো লেগেছে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি jQuery অ্যানিমেট ফাংশনের মধ্যে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।